ওরা আর অপেক্ষা করা যাবে না, মেয়েটা তো এভাবে পড়ে থাকতে পারে না। আরশাদ ধীর স্থিরভাবে কোলে তুলে নিল অরাকে। কোলে নেওয়ায় এবার তার শরীরের উষ্ণতাটা আরো ভালোভাবে বুঝতে পারছে। মেয়েটার জন্য এবার আরশাদের খারাপই লাগছে। আরশাদ জানে ওরা খুবই ভালো একটা মেয়ে, তবুও কোনো এক অজানা কারণে সবসময় তাকে ধমকাধমকির উপর রাখে। টিমে ওরা একমাত্র মানুষ যে আরশাদের কোনো নির্দেশ অমান্য করে না, তবুও যে কেন তাকে এত ধমক দেয় আরশাদ নিজেও জানে না। ওরাকে কোলে নিয়ে আরশাদ দ্রুত পায়ে চলে গেল নিজের ঘরে। ঘরে এসে বিছানায় শুইয়ে দিল তাকে। ওরা একটু একটু করে কেঁপে উঠছে। আরশাদ ব্যস্ত ভঙ্গিমায় তার ব্ল্যাঙ্কেট টেনে দিল অরার গলা পর্যন্ত। নারী বিদ্বেষী আরশাদ হকের বিছানায় তারই ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে আছে একটা মেয়ে। এ যেন অষ্টম আশ্চর্য। আশ্চর্য হলেও কিছু করার নেই, মেয়েটাকে তো সুস্থ করতে হবে আগে। আরশাদ ফোন করলো ডাক্তারকে। এখানে তার পরিচিত এক ডাক্তার আছে। সকালে তিনি এসেছিলেন নায়িকার চিকিৎসা করতে। ডাক্তারের আসতে আধা ঘন্টার মতো সময় লাগলো। ততটা সময় আরশাদ অরার পাশেই বসেছিল। ডাক্তার এসে কি একটা ইঞ্জেকশন পুশ করলেন অরার শরীরে, স্যালাইন দিলেন, আরও কতগুলো ওষুধ দিয়ে গেলেন জ্ঞান ফেরার পর খাওয়ানোর জন্য। ডাক্তার চলে যাওয়ার পর রুমের সঙ্গে লাগোয়া ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো আরশাদ। এখান থেকে অপরূপ সুন্দর চা বাগান দেখা যায়। এই হোটেলে নিজস্ব চা বাগান। রাতের বেলা সেখানে আবার নানান রঙের আলোকসজ্জা করা হয়। নিজেকে আজ ভীষণ হালকা লাগছে আরশাদের। এতদিন সে নিজেকে অনুভূতি শূন্য হৃদয়হীন এক মানুষ বলে মনে করত। অন্যের আনন্দে যার আনন্দ নেই, অন্যের কষ্টে যার কষ্ট নেই। তবে আজ তার নিজের কাছে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। তার কাছেও একটা হৃদয় আছে বলেই তো ওরার অসুস্থতায় ব্যস্ত হয়ে তাকে ঘরে নিয়ে এসেছে, ডাক্তারকে খবর দিয়েছে। আবারও ঘরে ফিরে এলো আরশাদ। ওরা বেঘরে বিছানায় পড়ে আছে। আরশাদ গিয়ে আরেকটা বার হাত রাখলো। ওরার কপালে জ্বর আছে, তবে এখন অনেকটাই কমে এসেছে। আরশাদ সরে এসে ঘর থেকে বেরিয়ে গেল। এই হোটেলে চমৎকার একটা লাইব্রেরি আছে, এমনিতেই তার অনিদ্রা আছে। বই পড়ার অভ্যাস তার বহু আগেই হারিয়ে গেছে, তবুও পাতা উল্টে আজকের রাতটা পার করে দিবে। মাথার এক পাশটা ভার হয়ে আছে অরার। চোখের সামনে সবকিছু আবছা দেখছে। নিজের অবস্থান টের পেতে তার ভারী অসুবিধা হচ্ছে। কোথায় আছে সে? গ্রামের বাড়িতে? ভোর কি হয়ে গেছে? ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে না উঠলে তাকে তো নতুন মায়ের মার খেতে হবে। অরা ধীরে ধীরে উঠে বসলো। সারা শরীরে বিচিত্র ক্লান্তি ছেয়ে আছে। হাত পা ব্যথায় টনটন করছে। একটু একটু করে বাস্তবতায় ফিরতে শুরু করেছে তার চেতনা। না, সে গ্রামের বাড়িতে নেই, আছে সিলেটের এক 5 তারকা হোটেলে। তাকে এখন আর নতুন মারের ভয় করতে হয় না। সে তো এখন আরশাদ হকের ম্যানেজার। চোখ দুটো কষলে চোখ মেলে তাকালো ওরা। নিমিষেই হকচকিয়ে উঠল তার সমস্ত অন্তরাত্মা। কোথায় আছে সে? এই ঘরটা তো তাকে দেওয়া হয়নি। এটা তো আরশাদের ঘর। কি সর্বনাশ! সে এখানে এলো কি করে? আশেপাশে চোখ বোলাতেই তার নজর পড়ল নিজের হাতের দিকে। অরার হাতে স্যালাইন ক্যানোলা। স্যালাইন এখন আর চলছে না, কিন্তু একটা সময় যে চলছিল তা খুব ভালো করেই ওরা বুঝতে পারছে। কাল রাতের ঘটনা মনে করার চেষ্টা করছে ওরা। কি ঘটেছিল কাল? তার মনে আছে সোফায় বসে সে আরশাদের সঙ্গে কাজের কথা আলাপ করছিল। সবশেষে আরশাদ বলল তার ল্যাপটপে পুরো শিডিউল টাইপ করে দিতে, কিন্তু এরপরে কি হয়েছে আর কিছুই মনে পড়ছে না। সে কি ল্যাপটপ নিতে এই ঘরে এসেছিল, এসে জ্ঞান হারিয়ে ফেলেছিল, এরকম কিছু? কিন্তু এই ঘরে আসার কোনো স্মৃতি তো নেই তার মস্তিষ্কে। তাহলে সে এখানে এলো কি করে? ওরা চোখ বুলিয়ে আরশাদকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু কোথাও খুঁজে পেল না তাকে। তাই আর অপেক্ষা না করে সোজা বেরিয়ে গেল এ ঘর থেকে। মাথায় কিছুই ঢুকছে না। সে কি আসলে জ্ঞান হারিয়ে ফেলেছিল, নাকি এ ঘরে এসে ঘুমিয়ে পড়েছে? নিজের উপর নিজেরই বিরক্ত হয়ে পড়ল ওরা। এসব আবার কি চিন্তা ভাবনা? সে আরশাদের ঘরে ঘুমিয়ে পড়তে যাবে কেন? সিঁড়ি বেয়ে 7 তলা থেকে 5 তলায় নামছে ওরা। পথে যতগুলো মানুষ পড়েছে সবাই তার দিকে একবার করে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। এসব কি হচ্ছে তার সঙ্গে? মানুষজন তাকে এমন বাঁকা নজরে দেখছে কেন? এ নিয়ে অবশ্য খুব একটা মাথা ঘামালো না ওরা। সদ্য ঘুম থেকে ওঠার পর তার চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখে মুখেও নিশ্চয়ই লেগে আছে ঘুমের রেশ। সেজন্যই হয়তো এই দৃষ্টিগুলো এমনভাবে দেখছে তাকে। নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে নিল ওরা। এক্ষুনি আরশাদকে খুঁজে বের করতে হবে। তাকে জানতেই হবে গতকাল কি ঘটেছিল। যদি সত্যি সে আরশাদের ঘরে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে, তাহলে তো কয়েকবার ক্ষমা চাইতে হবে। কিন্তু ওরা দৃঢ় বিশ্বাস গত রাতে সে আরশাদের ঘর পর্যন্ত পৌঁছাতে পারেনি। ওই ঘরে যাওয়ার আগেই কি সে অজ্ঞান হয়েছিল? তাহলে তাকে ওই ঘরে নিয়ে গেল কে আরশাদ? ধুর, তা আবার কি করে সম্ভব? দূর থেকে অস্পষ্ট একটা আওয়াজ ভেসে আসছে, অনেক মানুষের শোরগোলের আওয়াজ। শব্দের উৎসটার দিকে কৌতূহলী ভঙ্গিতে এগিয়ে গেল ওরা। শব্দের উৎস হোটেলের বাইরে নিচে। জানালার পর্দা সামান্য ফাঁক করে বাইরের দিকে তাকাতেই দ্বিতীয়বার হকচকে উঠল ওরা। হোটেলের সামনে জড়ো হয়েছে শত শত সাংবাদিক। আরশাদ এখানে শুটিং করছে, সাংবাদিক জড়ো হওয়াটাই স্বাভাবিক। গতকালও হোটেলের সামনে সাংবাদিক ছিল, তবে এত না। হোটেলের সিকিউরিটি গার্ডদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের সামলাতে গিয়ে। হচ্ছেটা কি আজ?
বাস্তবতা যেন অরার মাথার উপর দিয়ে যাচ্ছে। অরার ফোন বেজে উঠল। জানালার দিক থেকে দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকাতেই তার চোখে পড়ল সীমার নাম। অরা ফোন রিসিভ করতে সীমা চিন্তিত গলায় বলল, ওরা ঠিক আছিস তো তুই? হ্যাঁ ঠিক আছি। তোর শরীর ঠিক আছে তো? অরা ব্যস্ত গলায় বলল। হ্যাঁ সীমা শোন, আমি তোকে একটু পরে ফোন করছি। সীমা আটকে উঠে বলল, না, আমার কথাটা জরুরি। কি কথা? তার আগে বল তুই কোথায়? আমি কোথায় আবার থাকবো? হোটেলে। কয়েক মুহূর্ত চুপ করে থেকে সীমা বলল, কাল রাতে কি হয়েছিল ওরা? তুই কি করে জানলি কাল রাতে কিছু হয়েছিল? তুই কিছু জানিস না? অরা বিভ্রান্ত গলায় বলল, সীমা তুই কি বলতে চাচ্ছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মাত্র ঘুম থেকে উঠছিস না? হ্যাঁ। সীমা শুকনো গলায় বলল, ওরা শোন আমার কথা, মনটাকে শক্ত কর। অরা ভয়ে ভয়ে বলল, কেন, কি হয়েছে? ফেসবুকে ঢোক। কেন? ঢোক, নিজেই বুঝতে পারবি। সীমা ফোন রেখে অরা হন্তদন্ত হয়ে ফেসবুকে ঢুকলো। আজ একের পর এক বিস্ময়ের মুখোমুখি হয়েছে সে। প্রথমে সকালে ঘুম থেকে উঠে নিজেকে আরশাদের ঘরে আবিষ্কার করা, হোটেলের সামনে একরাশ সাংবাদিক, এখন আবার সীমার ব্যস্ত স্বরে ফেসবুকে ঢুকতে বলা। অরা মোটেও ভীত প্রকৃতির মেয়ে নয়, তবুও কোনো এক অজানা কারণে তার হৃদস্পন্দন একটু একটু করে বেড়েই চলেছে। নিঃশ্বাস ঘন হয়ে আসছে। এখানকার নেটওয়ার্ক অসুবিধা আছে মনে হয়। ফেসবুক ওপেন হতে স্বাভাবিকের থেকেও বেশি সময় লাগছে, যা অস্থিরতা আরো বাড়িয়ে দিচ্ছে অরার। অবশেষে ওপেন হলো ফেসবুক। নিউজ ফিডের শীর্ষে থাকা ভিডিওটা দেখে অরার গা বেয়ে শীতলস্রোত বয়ে গেল। ভিডিওটা সিসিটিভি ফুটেজের অংশ। আরশাদ এবং অরা হলওয়ে দিয়ে হাঁটছে আর কথা বলছে। হাঁটতে হাঁটতে আচমকা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল অরা। আরশাদ কিছু সময় চিন্তিত ভঙ্গিতে ডাকাডাকি করলো তাকে। শেষমেশ কোনো সারা শব্দ না পেয়ে কোলে তুলে নিল তাকে। কোলে নিয়ে চলে গেল নিজের ঘরের দিকে। ভিডিওটা প্রথমবার দেখে নির্বাক বনে গেল অরা। বুঝতে পারছে না তার কোন অনুভূতিটা অনুভব করা উচিত। আরশাদ তাকে কোলে করে ঘরে তুলে নিয়ে গেছে, এই ব্যাপারে বেশি অবাক হওয়া উচিত নাকি এই ভিডিও ফেসবুকে ঘোরাঘুরি করছে বলে অবাক হওয়া উচিত? অরা কিছুই বুঝতে পারছে না। প্রচন্ড বেগে ঘুরপাক খাচ্ছে তার মস্তিষ্ক। নিজের অজান্তে অরার আঙ্গুল চলে গেল ভিডিওটার কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশনে ভেসে যাচ্ছে নতুন নতুন কমেন্ট। কি সাংঘাতিক অবস্থা! তার মানে এই কাণ্ড জানতে কারোরই বাকি নেই। এজন্যই হোটেলের সামনে জড়ো হয়েছে একরাশ সাংবাদিক। আশরাফুল ইসলাম নামে একজন লিখেছে, ছি, কি চরিত্রহীন মেয়ে, এভাবে কেউ একটা পুরুষ মানুষের সামনে। রায়হান চৌধুরী লিখেছে, কোনো অজ্ঞান টজ্ঞান হয়নি, সবই আরশাদের কোলে ওঠার ঠান্ডা। মেয়ে মানুষের আর খায় কোনো কাম নাই। সোভান তালুকদার লিখেছে, আরশাদের ঘরে যাওয়ার জন্য কি নাটকটাই না করলো, অসভ্য মেয়ে। হৃদয়ের আয়না নামের আইডি থেকে কেউ একজন কমেন্ট করেছে, মেয়েটার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। রোকসানা খানম লিখেছে, টনি শিকদার নামের আইডি থেকে কমেন্ট করা হয়েছে, সবাই যে শুধু অরাকে নিয়ে বাজে মন্তব্য করছে এমনটা নয়, অনেকে আবার আরশাদের দিকেও আঙ্গুল তাক করছে। সাইরা তাসনিম লিখেছে, আরশাদ কি দুধে ধোয়া তুলসী পাতা নাকি? মানলাম মেয়েটার নাটক করে অজ্ঞান হয়েছে, আরশাদের কি দরকার ছিল ওকে কোলে নিয়ে রুমে নিয়ে যাওয়ার? মেয়েটা যদি সত্যিই অজ্ঞান হয়ে থাকে তাহলে লোক জড়ো করতো, ডাক্তার দেখতো, নিজের ঘরে নিয়ে গেল কেন? সে কি ডাক্তার নাকি? মায়েশা ইসলাম আবার কোনো একজনের দিকে আঙ্গুল তাক না করে বিজ্ঞের মতো লিখেছে, সিনেমা জগতের সবাই খারাপ, এরা কোনোদিনও ভালো হবে না, এজন্য সিনেমা দেখাই ছেড়ে দিছি। আনিস রহমান লিখেছে, আরশাদকে ভালো ভাবতাম, কিন্তু এটা কি করলো? এভাবেই একটা অসুস্থ মেয়ের সুযোগ নিল। রায়হান চৌধুরী আবার তার কমেন্টে রিপ্লাই করে লিখেছে, কিসের অসুস্থ? ওই মেয়ে অসুস্থ নাকি? সব নাটক। সানিয়া তাসনিম লিখেছে, অরা বিস্মিত স্তব্ধ, এসব কি হচ্ছে তার সঙ্গে? তাকে নিয়ে মানুষ এত বাজে বাজে কথা বলছে কেন? তার তো গত রাতের কথা মনেও নেই, তবুও কেন সবাই খারাপ ভাবছে তাকে? অরার চোখে জল এসে গেল। জল মুছার কোনো প্রকার চেষ্টা তার মধ্যে নেই। অরা বুঝতে পারছে না সে কেন কাঁদছে। সে তো ভেঙে পড়ার মতো মেয়ে নয়, শক্ত হাতে কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার মতো মেয়ে। তবে কেন আজ ভেঙে পড়েছে সে? আজকের শুটিং স্থগিত করা হয়েছে এই একটা ভিডিও ক্লিপের জন্য। সারা দেশে আজ উত্তপ্ত। ফেসবুকের প্রতিটা গ্রুপে গ্রুপে রীতিমতো ভাইরাল হচ্ছে ভিডিওটা। আর বাঙালি তার অভ্যাসমতো ঘটনার আদি অন্ত না জেনে নিজের অহেতুক মন্তব্য লিখতে ব্যস্ত। আরশাদের সামনে বসে আছে এই হোটেলের ম্যানেজার আসিফ আলী। লোকটার বয়স 40-এর কাছাকাছি, দেখতে ছোটখাটো। আরশাদ সেই কখন থেকে লোকটার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে যাচ্ছে। সেই অগ্নিদৃষ্টির ভয়ে কাচুমাচু হয়ে বসে আছে লোকটা, যার কারণে তাকে আরো ছোট দেখাচ্ছে। আরশাদ শীতল গলায় বলল,
আপনার কাছে তাহলে কোনো উত্তর নেই? আসিফ আমতা আমতা করে বলল, স্যার, আমরা এখনো জানি না কে এই কাজটা করেছে, কিন্তু খুব তাড়াতাড়ি জেনে যাব। এতক্ষণে যখন জানতে পারলেন না, তখন খুব তাড়াতাড়ি জানবেন কি করে? আমরা 6 সদস্যের একটা ইনভেস্টিগেশন টিম গঠন করেছি। তারা ইনভেস্টিগেশনের জন্য বের করবে কে। আরশাদ দৃঢ় গলায় বলল, আই ডোন্ট কেয়ার, আই রিয়েলি ডোন্ট। এটা সহজ স্বাভাবিক প্রশ্ন করেছি, প্রশ্নটার উত্তর দিন। কে লিক করেছে ভিডিও? আসিফ ভয়ে ভয়ে বলল, স্যার, ভিডিও আমাদের সিসিটিভির কন্ট্রোল রুম থেকে লিক হয়েছে। ওখানের দায়িত্বপ্রাপ্ত কেউ কাজটা করেছে। আমি জানতে চাচ্ছি সেই কেউটাকে। স্যার, আমরা এখনো জানি না। আরশাদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কেন শুধু শুধু মিথ্যে বলছেন? আপনি তো জানেন। আসিফ নামের লোকটা মুখভঙ্গি নিমিষেই বদলে গেল। আরশাদের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো কিছু চুরি করে সে ধরা পড়ে গেছে। ভালো ভালো ধরিয়ে দিন, তাতে আমার সময় বাঁচবে, আপনারও। আর না হলে অন্য পদ্ধতিও আমার জানা আছে। স্যার, আসিফ এর লোকটা ইনিয়ে বিনিয়ে কিছু বলতে যাবে তার আগেই তার চোখ পড়ল হোটেলের মূল দরজার দিকে। লোকাল থানার ওসি সাহেব তার দলবল নিয়ে প্রবেশ করছেন। পুলিশ দেখে আসিফের মুখে ভয় ভয় ভাবটা যেন কয়েক গুণ বেড়ে গেল। ওসি সাহেব আরশাদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বিনয়ী গলায় বললেন, আরশাদ সাহেব, কতদিন পর দেখা। আরশাদ তার সঙ্গে হাত মিলিয়ে স্বাভাবিক গলায় বলল, থ্যাংক ইউ ফর কামিং ওসি সাহেব। এটা তো আমাদের দায়িত্ব আরশাদ। আপনি বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আমি একটা কেস ফাইল করতে যাচ্ছি ওসি সাহেব, এই হোটেলের ম্যানেজারের বিরুদ্ধে। তার আন্ডারে কেউ একজন আমার সিসিটিভি ফুটেজ পারমিশন ছাড়াই ইন্টারনেটে লিক করে দিয়েছে। আসিফ আতকে উঠে ব্যস্ত গলায় বলল, স্যার, আমার এত বড় ক্ষতি করবেন না স্যার। আরশাদ বলল, আপনি তো বলতে পারলেন না কে ভিডিও লিক করেছে। কেসটা তো আপনার উপরেই করা উচিত। আমি জানি স্যার, রাসেল করেছে কাজ। আমাদের সিসিটিভি কন্ট্রোল রুমের কাজ করেছে। আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। এতক্ষণ পর তাহলে সত্যিটা বেড়ে হলো। আরশাদ খুব ভালো করেই জানতো ভিডিও প্রকাশকারী ব্যক্তির নাম হোটেল ম্যানেজারের অজানা নয়। তাকে ভয় দেখানোর জন্য পুলিশকে খবর দিয়ে এনেছে। একটা হোটেলে সিসিটিভি ক্যামেরা রাখা হয় হোটেলের অতিথিদের নিরাপত্তার জন্য, কিন্তু সেই সিসিটিভির ফুটেজ যদি অতিথির অনুমতি না নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় তবে তাকে বলা হয় নিরাপত্তা লঙ্ঘন। এই হোটেল তার নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। আরশাদের ইচ্ছে করছে হোটেলের নামে একটা আলাদা কেস ফাইল করতে। রাসেল নামের ছেলেটা আরশাদের দিকে চোখ তুলে তাকানোর সুযোগ পাচ্ছে না। একরাশ ভয় নিয়ে চোখ দুটো স্থির হয়ে আটকে আছে মেঝের দিকে। ওসি সাহেব ছেলেটাকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বললেন, কিরে, খুব শখ না ভিডিও লিক করার? রাসেল আটকে উঠে বলল, স্যার, আমাকে মাফ করে দেন স্যার। আমি ভাবছি আরশাদ স্যারের ভিডিও ফেসবুকে দিলে আমি কিছুই লাইক পাবো, আমার ফলোয়ার বাড়বে। আরশাদ কিছু বলল না, শীতল দৃষ্টিতে তাকালো ওসি সাহেবের দিকে। ওসি সাহেব আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না আরশাদ সাহেব, আমরা ওর খেয়াল রাখবো। থ্যাংক ইউ ওসি সাহেব। আরশাদ উঠে দাঁড়িয়ে পা বাড়ালো লিফটের দিকে। আজ সকাল থেকে অরার কোনো খবর নেই। অন্যদিনে সকাল সকাল সে আসে আরশাদকে গুড মর্নিং জানাতে সারাদিনে কোন কোন দৃশ্যের শুটিং হবে এবং তাকে বুঝিয়ে দিতে। শুটিং যা হচ্ছে না এটাই তো ওরা জানে না। মেয়েটা এখনো অসুস্থ হয়ে পড়ে আছে কিনা কে জানে। নিজের ঘরে গিয়ে অরাকে খুঁজে পেল না আরশাদ। তার মানে মেয়েটার ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে থাকলে তো নির্ঘাত ভাইরাল ভিডিওটা তার চোখ এড়িয়ে যায়নি। ওরা এমনিতেই অসুস্থ এই ভিডিও নিয়ে তাকে বাড়তি দুশ্চিন্তা করতে দেওয়া যাবে না। আরশাদ চলে গেল পাঁচতলায়। ভিডিওর ব্যাপারে তাকে তেমন চিন্তিত বলে মনে হচ্ছে না। এটাই প্রথমবার নয় সুপারস্টার আরশাদ হক ভাইরাল হয়েছে। অরার ঘরের কলিং বেল চাপার কয়েক মুহূর্তের মাঝে ভেতর থেকে দরজা খুলে গেল। অরাকে দেখে আরশাদ ধমকে সুরে বলল, কি ব্যাপার ওরা? ঘরে ঘাপটি মেরে বসে আছো কেন? সেই সকাল থেকে আমি তোমায় খুঁজছি। সরি স্যার। অরাকে দেখে ভীষণ ক্লান্ত পরিশ্রান্ত বলে মনে হচ্ছে যেন কয়েক বছর পেরিয়ে গেছে, বেচারি কোনো প্রকার বিশ্রাম নেয়নি। ধমক দিয়ে মনে মনে আরশাদের নিজেরই খারাপ লাগলো। বারবার সে নিজেকে কথা দেয় এই মেয়েটাকে কম বকাঝকা করবে, কিন্তু প্রতিবারই নিজেকে দেওয়া কথা রাখতে ব্যর্থ হয়। ঘরের ভিতর ঢুকতে ঢুকতে আরশাদ বলল, এখন ঠিক আছে তুমি? দরজা বন্ধ করতে করতে অরা বলল, জি স্যার। জ্বর আছে এখন আর? আছে সামান্য। আরশাদ সোফায় বসে বলল, কালকে একবার বললেই পারতে তুমি অসুস্থ। শুধু শুধু তোমার উপরে কাজের প্রেশার দিচ্ছি। অরা চুপ করে বসে পড়ল সোফার এক কোণে। জ্বরের কথাটা তার মাথা থেকে উড়ে গিয়েছিল। সেই তখন থেকে মাথার ঘূর্ণির
আকারে ঘুরপাক খাচ্ছে কেবল ওই মন্তব্যগুলো। মানুষজন তাকে নিয়ে এত বাজে বাজে চিন্তা করছে, কিন্তু কেন? সে তো খারাপ মেয়ে নয়, সবসময় ভালো একটা মেয়ে হয়ে থাকার চেষ্টা করেছে, তাহলে তার সাথে কেন হচ্ছে এমনটা? আরশাদ শান্ত ভঙ্গিতে বলল, কাল রাতে তুমি সেন্সলেস হয়ে পড়েছিলে, ডক্টর এসে বলেছে তোমাকে বেড রেস্টে থাকতে। স্যার, কি? ওরা ইতস্তত করে কম্পিত স্বরে বলল। ওই ভিডিও। আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, ভিডিও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ওরা তুমি রেস্ট নাও। স্যার, সবাই আমায় নিয়ে অনেক বাজে কথা বলছে। আরশাদ অবাক হয়ে লক্ষ্য করলো ওরা কাঁদছে, শব্দ করে কাঁদছে। তার চোখ দুটো বেয়ে অবিরাম বয়ে চলেছে অশ্রুধারা। অবশ্য ওরাকে কোনো দোষ দেওয়াটা ঠিক নয়। একটা সময় আরশাদকে নিয়েও পত্রপত্রিকায় আজে বাজে কথা লেখা হয়েছে, ফেসবুকের গ্রুপে গ্রুপে তাকে নিয়ে সমালোচনা হয়েছে। সে জানে কোনো কারণ ছাড়া একরাশ মানুষের কটাক্ষের শিকার হওয়াটা কতখানি যন্ত্রণা। আরশাদ ওরাকে শান্ত করার উদ্দেশ্যে বলল, কি আশ্চর্য, তাই বলে কাঁদতে হবে নাকি? ওরা কান্না থামাও। কান্না থামানোর কোনো ভাব লক্ষণ দেখা যাচ্ছে না ওরার মাঝে। কি এমন কমেন্ট ওরা দেখেছে কে জানে। সকাল সকাল আরশাদ কেবল দেখেছিল তার এবং ওরার ভিডিও ঘোরাঘুরি করছে ফেসবুকে। সঙ্গে সঙ্গে ছুটে যায় ম্যানেজারকে ধরতে। কমেন্ট পড়ার সময় সুযোগ আর পায়নি। তবে সে আজ করতে পারছে কি ধরনের কমেন্ট ওরার চোখে পড়েছে। একদল বাঙালি আছে যারা অশোভন ভাষা ব্যবহার না করে সেলিব্রিটিদের পোস্টের নিচে কমেন্ট করতে পারে না। আরশাদ বলল, তোমার ফোনটা আমাকে দাও। ওরা টু শব্দ না করে তার ফোন এগিয়ে দিল আরশাদের কাছে। ফোনটা হাতে নিতে নিতে আরশাদ বলল, এটা আমার কাছে থাকুক, ওসব কমেন্ট দেখে তোমাকে প্যানিক করতে হবে না। আরশাদ চিন্তিত গলায় বলল, আমার এখন কি করা উচিত বলো তো? ওরা কান্না জড়িত গলায় বলল, আমি জানি না স্যার। আরশাদ ভ্রু কুঁচকে বলল, জান না মানে? ম্যানেজার হয়েছে কেন তাহলে? ওরা চোখের জল মুছে কিছুটা সময় চিন্তা করে বলল, আপনি হিমেল সাহেবকে একটা ফোন করে দিন না স্যার, উনি ভালো বলতে পারবেন। হিমেল আরশাদের আইনজীবী। ডিভোর্সের সময় থেকেই মানুষটা আরশাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। যে কোনো সময় বিপদে পড়লে বিনা দ্বিধায় সে দ্বারস্থ হয় হিমেলের। হিমেল বুদ্ধি করে ঠিকই একটা উপায় বের করে দেয়। আরশাদ তার রাগের বশে টিমের সবাইকে নিজের কথায় চলতে বাধ্য করে। হিমেলই একমাত্র মানুষ যে আরশাদের রাগকে ভয় করে না। আরশাদের ফোন পেয়ে হিমেল কল রিসিভ করে ব্যস্ত ভঙ্গিমায় বলল, আমি তোমাকেই ফোন দিতে যাচ্ছিলাম আরশাদ, এসব কি হচ্ছে? আরশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখতেই তো পাচ্ছ কি হচ্ছে। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল নাও। যে ছেলেটা ওই ভিডিওটি লিক করেছে, পুলিশ তাকে এসে ধরে নিয়ে গেছে। নাথিং ইজ আন্ডার কন্ট্রোল আরশাদ। পুলিশ ওই ছেলেকে ধরে নিয়ে গেলে কি হবে? এদিকে তো তোমার রেপুটেশনের 12টা বেজে যাচ্ছে। আরশাদ অবাক গলায় বলল, মানে? ফেসবুক ফেটে পড়ছে ওই একটা ভিডিওর কারণে। সবার মুখে মুখে শুধু ওই ভিডিও নিয়েই কথা। সেটা তো আমিও জানি, তাতে রেপুটেশনের 12টা বাজলো কি করে? হিমেল ইতস্তত করে বলল, একটা দল তোমাকে খারাপ মনে করছে তুমি মেয়েটার অসুস্থতার সুযোগ নেওয়ার জন্য তাকে নিজের ঘরে নিয়ে গেছো। আরশাদ বিরক্ত গলায় বলল, হট রাবিশ। ঠিকই বলছি আরশাদ, মেয়েটা তোমার ম্যানেজার অরা না? অসুস্থ হয়ে পড়েছিল, তাই ওকে আমার রুমে নিয়ে গেছে। একটু পরে সেখানে ডক্টর এসেছিল, আর মানুষ এটা নিয়ে এত বড় একটা ইস্যু তৈরি করে ফেলেছে। হিমেল অভিজ্ঞ গলায় বলল, কারণ আছে আরশাদ। প্রথমত, কিছু মানুষের খেদে কাজ নেই। দ্বিতীয়ত, যে ক্লিপ ভাইরাল হয়েছে সেখানে তোমাকে আর অরাকে ছাড়া কাউকে দেখা যায়নি। একটা বিষয় কি তুমি জানো? কোন বিষয়ে? হিমেল কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, আজ সকাল থেকে তোমার ফেসবুক পেজে 1.5 লাখ ফলোয়ার কমে গেছে। মনে মনে অবাকে চূড়ান্তের পর্যায়ে পৌঁছে গেল আরশাদ। জল তাহলে এত দূর গড়িয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পুরো ব্যাপারটাকে এতক্ষণ হালকাভাবে নিয়েছিল আরশাদ। বাঙালির স্বভাব কয়েকদিন একটা জিনিস নিয়ে অনলাইনে মাতামাতি করে, আবার কয়েকদিন পর সারা জীবনের জন্য সেটা ভুলে যাওয়া। আরশাদ ভেবেছিল এবারও ব্যতিক্রম কিছু হবে না, তবে 1.5 লাখ ফলোয়ার কমে যাওয়া নিতান্তই তাচ্ছিল্যের বিষয় নয়। ভক্তদের ব্যাপারে খুবই সচেতন আরশাদ। নিজের একটা ভক্ত কখনো হারাতে চায় না। ওই ভণ্ডদের কারণেই তো আজ সুপারস্টার হতে পেরেছে। আরশাদ চিন্তিত গলায় বলল, আমি এখন কি করব? হিমেল আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, পরিস্থিতি সহজে ঠান্ডা হবে না আরশাদ। মানুষ তোমার উপরে ক্ষেপে আছে। আমি কাল সকালে ফ্লাইটে সিলেটে যাচ্ছি। তোমার সঙ্গে সামনাসামনি ডিসকাশন করতে হবে। মেয়েটাকে কোলে নেওয়ার কি দরকার ছিল? কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো হিমেল। সিগারেটে লম্বা একটা টান দিয়ে আরশাদ থমথমে গলায় বলল, তাহলে কি করতাম? হলে হইতে ফেলে রাখতাম? না, সেটা বলছি না। কাউকে হেল্পের জন্য ডাকতে পারতে। আরশাদ বিরক্ত গলায় বলল, আমার যখন কারো হেল্পের প্রয়োজন নেই তখন শুধু শুধু ডাকতে যাব কেন? তাছাড়া আমি তো আর জানতাম না যে ওই সময় সিসিটিভি ফুটেজ ভাইরাল হবে।
পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে আরশাদ। গত 24 ঘন্টায় 4 লাখের কাছাকাছি ফলোয়ার কমে গেছে তোমার। আজ তো দেখলাম তোমার ফ্যানরাও তোমার বিপক্ষে কথা বলছে। ইউর ওন পিপল আর ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট ইউ আরশাদ। ডিসপার্ট ফর দ্যাট, একটা অসুস্থ মানুষের সেবা করার জন্য। আসল কাহিনীটা তুমি জানো আরশাদ, মানুষ তো আর জানে না। তারা ওই 3 মিনিটের ভিডিওটাকে সত্যি মনে করে বসে আছে। ওই 3 মিনিটের বাইরেও যে অন্য ঘটনা ঘটেছে, ডক্টর এসেছে, তুমি রুম থেকে বেরিয়ে গেছো, এসব তো আর কেউ জানে না। আরশাদ ক্রুদ্ধ গলায় বলল, আমি এখন কি করব? এর আগেও আমি যা করিনি তার জন্য আমাকে দোষী বানিয়েছে মানুষ। এবার আমি সেসব সহ্য করব না। যা করার তাড়াতাড়ি করতে হবে। ইটস এ ম্যাটার অফ ইউর স্টারডম, ইউর রেপুটেশন অ্যান্ড ইউর ইমেজ। এই একটা ঘটনার কারণে তোমার ইমেজ নষ্ট হতে দেওয়া যাবে না। আরশাদ অনেকটা সময় নিয়ে কি যেন চিন্তা করে বলল, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? আমি যদি একটা ভিডিও করে সবাইকে সত্যিটা বুঝিয়ে বলি। হিমেল অভিজ্ঞ গলায় বলল, তাতে কোনো কাজ হবে না আরশাদ। ভিডিওতে সত্য কথা বলে পার পাওয়াটা মুশকিল। পাবলিক এখন ক্ষেপে আছে, তোমার কথায় বিশ্বাস নাও করতে পারে। আরশাদ ভ্রুকুচকে আক্ষেপ জড়িত কণ্ঠে বলল, সত্যি কথা বিশ্বাস করবে না, কিন্তু একটা মিথ্যাকে আপন করে নেবে। হিমেল শুকনো গলায় বলল, আমার মাথায় অবশ্য একটা বুদ্ধি এসেছিল, যদিও সেটা এখন আর কাজে লাগানো যাবে না, বাদ দাও। কি বুদ্ধি এসেছিল? বললাম না এখন আর কাজে লাগানো যাবে না। তবু বলো। ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করলো হিমেল। আরশাদের জেদের সঙ্গে সে খুব ভালো করেই পরিচিত। আরশাদ যখন একবার তার বুদ্ধি জানতে চেয়েছে তখন জেনেই ছাড়বে। হিমেল পরিষ্কার গলায় বলল, সব ঘটনার সিসিটিভি ফুটেজই তো হোটেলের কাছে আছে। তুমি অরাকে কোলে নিয়ে রুমে যাচ্ছ, সেই ফুটেজ যেমন আছে তেমনি ডক্টরের আসার ফুটেজ, সবশেষে তোমার রুম থেকে বেরিয়ে আসার ফুটেজ, সবই তো আছে। ওই ফুটেজগুলো হোটেলের কাছ থেকে নিয়ে আমরা যদি ফেসবুকে ছেড়ে দিই। গ্রেট আইডিয়া। এতক্ষণ বলুনি কেন? চলো ম্যানেজারের কাছে। অতি উৎসাহে উঠে দাঁড়ালো আরশাদ। অবশেষে একটা সমাধান পাওয়া গেছে। এই এক ভাইরাল ভিডিওর কারণে তার মাথায় সূক্ষ্ম ব্যথা শুরু হয়েছে কাল রাত থেকে। একটা স্থায়ী সমাধানে না আসা পর্যন্ত সে ব্যথা যাবে না। হিমেলের বুদ্ধিটা শোনার পর মুহূর্তে মাথা ব্যথাটা একটু একটু করে কমতে শুরু করেছে। হিমেল শান্ত ভঙ্গিতে বলল, আরশাদ বসো। আরশাদ বসতে বসতে চিন্তিত গলায় বলল, কি হলো? ম্যানেজার তোমার ভয়ে ওই রাতের সব ফুটেজ ডিলিট করে দিয়েছে। আমি খোঁজ নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে রাগে ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করলো আরশাদের চোখ মুখ। হাত দুটো মুষ্টিবদ্ধ করে সে রাগে ফুঁসছে। সমাধানের এত কাছাকাছি এসেও কোনো সমাধান হলো না। ইচ্ছে করছে ম্যানেজারকে তুলে আছাড় মারতে। বহু কষ্টে নিজেকে সামলে আরশাদ বিড়বিড় করে বলল, ইডিয়েট। হিমেল খেয়াল করলো আরশাদের পকেটে থাকা ফোনের রিংটোন সেই তখন থেকে বেজে যাচ্ছে। আরশাদের সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এক মনে চিন্তিত ভঙ্গিতে কিছু একটা ভেবেই যাচ্ছে সে। হিমেল বলল, তোমার ফোন তো সেই তখন থেকে বেজেই যাচ্ছে। কথাটায় আরশাদের ধ্যানভঙ্গ হলো। সে খেয়াল করে দেখলো ফোনটা অরার। কাল রাতে মেয়েটার কাছ থেকে তার ফোন নিয়ে নেওয়ার পর থেকে আরশাদ খেয়াল করছে অসংখ্যবার অপরিচিত নাম্বার থেকে ফোন আসছে। ফোনগুলো নির্ঘাত সাংবাদিকরা করছে। সাংবাদিকরা সরাসরি সেলিব্রিটিদের ফোন করেই বিরক্ত করে। আরশাদের নম্বর কারো কাছে নেই বলে অরাকে ফোন করছে। আরশাদ রিসিভ করলো ফোন। অপর প্রান্ত থেকে উৎসুক সাংবাদিক উৎফুল্ল কণ্ঠে বলল, আপু আপু আপনার সাথে আরশাদ স্যারের কি সম্পর্ক? আপনারা কি প্রেম করছেন? কতদিন ধরে চলছে আপনাদের সম্পর্ক? আরশাদের গা বেয়ে প্রবল হাওয়া বয়ে গেল। যে জিনিসটা সে একেবারেই পছন্দ করে না সেই জিনিসের মুখোমুখি তাকে বারবার হতে হয়। এই সাংবাদিক জাতির তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। আরশাদ দাঁতে দাঁত চেপে বলল, সেলিব্রিটিদের পার্সোনাল লাইফ নিয়ে খুব আগ্রহ, তাই না? সাংবাদিক অপর প্রান্ত থেকে হড়বড় করে বলল, স্যার সরি স্যার। আর কোনোদিন যদি এই নাম্বারে ফোন করতে দেখি তাহলে তোমার খবর আছে। তোমার চাকরি খেয়ে ফেলতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। আরশাদ ফোন কেটে দিল। তার রাগের সীমা ক্রমেই ছাড়িয়ে যাচ্ছে। সাধারণ মানুষের সেলিব্রিটিদের জীবন নিয়ে এত মাথা ঘামাতে হবে কেন? আরশাদ তাদের জন্য বছরে 2-3টা সিনেমা করে। তাদের কাজ সিনেমা দেখা। ব্যক্তিগত জীবনে আরশাদ কাকে ডিভোর্স দিচ্ছে, কাকে কোলে নিয়ে বেড়াচ্ছে, এই নিয়ে মানুষের এত মাথা ব্যথা কিসের? হিমেল শান্ত ভঙ্গিতে বলল, কাম ডাউন আরশাদ, সবসময় এমন উত্তেজিত হলে কি করে চলবে? আরশাদ ঝাঁঝালো গলায় বলল, বাজে কথা বলার একটা লিমিট থাকে হিমেল। এই জন্য আমি এই সাংবাদিকের সহ্য করতে পারি না। নিজেদের মন গড়া কথাগুলোকে এরা সত্যি মনে করে। হিমেল প্রসঙ্গ পাল্টানোর উদ্দেশ্যে বলল, ওরা ঠিক আছে? না, একদমই না। আমার দেখে সব থেকে স্ট্রং মেয়ে ওরা। ওরা সে কিনা কিছু মানুষের মন গড়া গল্পের কারণে ঘরে বসে মুখ রুখে কাচ্ছে। কোনো মানে হয়? তুমি তো কমেন্ট পড়ো না? সবাই ওরাকেই বেশি টার্গেট করছে, বিশেষ করে তোমার ফ্যানরা। মানুষের
ধারণা ওরা তোমার সামনে অজ্ঞান হওয়ার অভিনয় করেছে, যাতে তুমি ওকে নিজের রুমে নিয়ে যাও। আরশাদ বিরক্ত গলায় বলল। রিডিকুলাস। হিমেল বিজ্ঞ গলায় বলল। তোমার ইমেজ সেভ করতে হবে আরশাদ। সবাই তোমাকে ক্যারেক্টারলেস ভাবছে। ডিভোর্সের সময় যেভাবে ভেবেছিল। আমি কোনো প্রতিবাদ করি না বলে বারবার আমাকেই টার্গেট করতে হবে। হিমেল ভ্রুকুচকে বলল। প্রতিবাদ করো না কেন? আমি বলেছিলাম ডিভোর্সের পরে একটা ইন্টারভিউ দিয়ে সবাইকে জানিয়ে দিতে যে নওশিন চিট করেছে, তুমি করলে না। সেজন্যই তো আজও একটা মহল ডিভোর্সের জন্য তোমাকে দোষী মনে করে। আরশাদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল। কারণ আমি আমার মেয়ের ডিপ্রেশনের কারণ হতে চাই না। কথা যখন বড় হয়ে ওই ইন্টারভিউ দেখতো, আমার কারণে নিজের মাকে ঘৃণা করা শুরু করতো, মনে করতো ওর জীবনটা আমি শেষ করে দিয়েছি। মানলাম, কিন্তু এবার হাত গুটিয়ে বসে থাকা যাবে না। তো কি করব আমি? বুদ্ধি দাও। অনেকটা সময় হিমেল চিন্তা করে বলল। একটা বুদ্ধি অবশ্য আছে। কি বুদ্ধি? হিমেল চুপ করে রইল। বারবার সে কিছু একটা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। আরশাদ বিরক্ত ভঙ্গিতে বলল। কি হলো বলো? হিমেল মনে মনে সাহস সঞ্চয় করে বলল। এই অরা মেয়েটাকে তুমি বিয়ে করে ফেলো। আরশাদ প্রবল বিস্ময়ে কয়েক মুহূর্ত হিমেলের দিকে এমন ভাবে তাকিয়ে রইল যেন তার মতো বোকা এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আরশাদ হতাশ গলায় বলল। তোমাকে ডাকাই ভুল হয়েছে, আমার বোঝা উচিত ছিল। তোমার মাথাটা একেবারে খারাপ। আরশাদ, ট্রাস্ট মি, দিস ইজ দ্য বেস্ট অপশন উই হ্যাভ। আরশাদ কঠিন গলায় বলল। দিস ইজ নট ইভেন অ্যান অপশন। তুমি নিজেও বুঝতে পারছো কি বলেছো? আমি শুধু শুধু বিয়ে করতে যাব কেন? শুধু শুধু না আরশাদ, নিজের ইমেজ রক্ষা করার জন্য বিয়ে করবে। বিয়ের সাথে ইমেজ রক্ষার কি সম্পর্ক? দেখো আরশাদ, সাংবাদিকরা ঘন ঘন ফোন দিয়ে বিরক্ত করছে। ফেসবুকের গ্রুপে গ্রুপে তোমাকে নিয়ে সমালোচনা হচ্ছে। বিয়ের পর তুমি বুক উঁচু করে বলতে পারবে, আমার বউকে আমি কোলে নিয়েছি, তাদের তোদের কি? এতে কোনো সমস্যার সমাধান হবে না হিমেল। যখন কোলে নিয়েছিলাম তখন তো ওরা বউ ছিল না, সমস্যা বরং আরো বাড়বে। হিমেল বলল। বিয়ে কবে হয়েছে এটা তো কেউ জানতে পারবে না। প্রথমে তোমাদের কোর্ট ম্যারেজ হবে, তারপরে কাজী সাহেবের সামনে বিয়ে। কোর্ট ম্যারেজের হলফনামায় আমি পরশুর আগের দিনের তারিখ লিখব। ওই হলফনামাটাই সাংবাদিকদের কাছে পৌঁছে দেব। আরশাদ দৃঢ় গলায় বলল। দিস ইজ ইম্পসিবল। আমার জীবনে আমি আর বিয়ের মতো ভুল করছি না। আরে বাবা, সারা জীবনের জন্য বিয়ে করতে হবে নাকি? বিয়ে করে 1 বছর একসাথে থাকলে তারপর ডিভোর্স দিয়ে দিলে। তোমার কাছে কি পুরো ব্যাপারটা পুতুল খেলা মনে হয়? আজকে বিয়ে করলাম, কালকে ডিভোর্স দিয়ে দিলাম। তাছাড়া আমার ইমেজ রক্ষার বিয়েতে ওরা রাজি হবে কেন? কারণ তোমার ইমেজের সাথে সাথে ওরার ইমেজের সংকটের মুখে। বেশিরভাগ মানুষ ওকেই বাজে বাজে কথা বলছে। বিয়ে না করলে মানুষের সামনে মুখ দেখানোর পক্ষে কঠিন হয়ে যাবে। আরশাদ চুপ করে রইল। কোনো এক গভীর চিন্তায় তার মস্তিষ্ক মগ্ন। হিমেল উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। আমি আমার রুমে গিয়ে রেস্ট নিচ্ছি, তুমি বিষয়টা ভেবে দেখো। গভীর চিন্তায় পড়ে গেল আরশাদ। হিমেল অত্যন্ত বুদ্ধিমান একটা মানুষ। সে শুধু শুধু বিয়ের মতো বড় একটা সিদ্ধান্ত নিতে বলবে না। প্রকৃত পরিস্থিতিটা কেমন আরশাদ জানে না। আরশাদ বুঝতে পারছে মানুষ তাকে নিয়ে বাজে মন্তব্য করছে, তবে সেই বাজে মন্তব্যের গভীরতা কতটুকু। পকেট থেকে নিজের ফোনটা বের করলো আরশাদ। তাকে নিজে ওই কমেন্টগুলো পড়ে দেখতে হবে। সে ফেসবুকে অযথা ঘোরাঘুরি করে না, অনেক বছর হলো। তার পেজ থেকে যে পোস্টগুলো করা হয় সেগুলো এই সবই অর্ডার করা। নিউজ ফিডের প্রথম ভিডিওটা তার এবং অরার সিসিটিভি ফুটেজ, কোনো এক পেজের পোস্ট করা। দ্বিতীয় ভিডিওটা একই, তবে এটার সঙ্গে নিউজ আকারে কিছু কথাও জুড়ে দেওয়া হয়েছে। আমাদের দেশে তো আবার ফেসবুকীয় সাংবাদিকদের অভাব নেই। আরশাদ অবাক হয়ে দেখলো নিউজ ফিডে যতদূর পর্যন্ত যোগ যায় ততদূর পর্যন্ত এই একই ভিডিও ঘুরে বেড়াচ্ছে। একটা পোস্টের কমেন্ট সেকশনে ঢুকে পড়ল আরশাদ। শ্রেয়া কবির লিখেছে। তাচ্ছিল্যের হাসি আসলো আরশাদ। তাকে বয়কট করা মানে আস্ত ইন্ডাস্ট্রিকে বয়কট করা। এই ব্যাপারটা তাকে যারা পছন্দ করে না তারাও জানে, তবুও যে কি করে মানুষ এসব লেখার সাহস পায়। আহসান হোসেন নামের একজন কমেন্ট করেছে। আরশাদ, তো দেখি আলোর থেকে দ্রুত গতিতে নিজের জীবনের নারী বদলাই। রাজ্যহীন রাজা নামের আইডি থেকে কমেন্ট করা হয়েছে। সি 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 সি, শেষ পর্যন্ত ম্যানেজারের সাথে প্রেম। আরশাদের লজ্জা হওয়া উচিত। নওশিনকে তাড়িয়ে দিয়ে এই মেয়েটার সাথে রাত কাটাচ্ছে। সি সি সি। সানিয়া রহমান লিখেছে। এই মেয়েটাই তাহলে ওদের সুখের সংসারে আগুন লাগিয়েছে। নওশিন আর ছোট্ট মেয়েটার জন্য খারাপ লাগছে। আরশাদের মতো স্বামী যেন কারো কপালে না জোটে। এত সুখের সংসার ফেলে ম্যানেজারের সাথে প্রেম করেছি। আরশাদ একটা একটা করে কমেন্ট পড়ছে আর একটু একটু করে তার চোয়াল শক্ত হয়ে উঠছে, হাত মুষ্টিবদ্ধ হয়ে আসছে।
চোখ দুটো দিয়ে যেন অগ্নি ঝরছে। ওই চোখ দুটো যার দিকে তাকাবে সেই যেন পুড়ে ছাই হয়ে যাবে। আবারও পড়তে শুরু করলো আরশাদ। লাবিবা ইসলাম লিখেছে, রিফাত মজুমদার এই কমেন্টে রিপ্লাই দিয়ে লিখেছে, আরশাদের মতো মানুষ কোনো মেয়েকে বিয়ে করবে না, ইউজ করে ফেলে দেবে। নরশিল এইসব সহ্য করতে পারে না বলেই তো চলে গেছে। হাত থেকে ফোনটা ছুঁড়ে ফেলে দিল আরশাদ। রাগে তার সমস্ত শরীর জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে সমগ্র পৃথিবীটাকে পুড়িয়ে ফেলতে। না, একটু ভুল বলা হলো। তার ইচ্ছে করছে এই সব মানুষদের মস্তিষ্ক জ্বালিয়ে দিতে। মিথ্যা অপবাদে জীবনে বহুবার মুখ বুজে সহ্য করেছে আরশাদ, একটাবারও কোনো প্রকার প্রতিবাদ করেনি। তবে এবার অনেক হয়েছে। আরশাদ এমন কিছু একটা করবে যাতে সবার মুখ বন্ধ হয়ে যায়। মেঝের দিকে দৃষ্টি আটকে আছে অরার। গতকাল থেকে আজ পর্যন্ত তার চোখ দুটো বেয়ে জল গড়িয়ে পড়া এক মুহূর্তের জন্য থামেনি। বারবার চোখের সামনে ভেসে আসছে ওই মন্তব্যগুলো। ঘর থেকে বের হতে তার ভয় লাগছিল। মনে হচ্ছিল যেন ঘর থেকে বের হলেই সবাই তাকে ঘিরে ধরবে, মুখের সামনে এক এক করে বলতে শুরু করবে ওই বাজে কথাগুলো। তবুও একরাশ সাহস সঞ্চয় করে ঘর থেকে বেরিয়ে এখানে এসেছে ওরা। ঘর থেকে এখানে আসা পর্যন্ত বহু মানুষ তার দিকে ঘাড় ঘুরিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছে। ওই দৃষ্টিগুলো এড়িয়ে চলার কোনো উপায় থাকলে আসলেই ভালো হতো। অরার ইচ্ছে করছে পৃথিবী থেকে হারিয়ে যেতে, মাটির কয়েক ফুট গভীরে ঢুকে লুকিয়ে পড়তে। আসলেই যদি সম্ভব হতো সেটা। হোটেলের এই ছাদটাকে প্রকৃতির মাঝে আড্ডা দেওয়ার দারুণ ব্যবস্থা রয়েছে। অরা বসে রয়েছে একটা দোলনার উপরে, তার মুখোমুখি চেয়ারে বসে আরশাদ। দুজনের চোখে মুখে বিচিত্র চিন্তারা খেলে বেড়াচ্ছে। যে অনাকাঙ্ক্ষিত ঝামেলায় তারা দুজনে পড়েছে তা থেকে নিস্তার পাওয়ার উপায় কি ওই একটাই? এমনিতে অরার মাঝে অস্বস্তির শেষ নেই, তার উপরে আবার এই নীরবতা যেন অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। অরা তাই নীরবতা ভঙ্গ করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।